ভারত নানান স্টেটগুলোতে এখনো বিভক্ত, সাউথের সাথে নর্থের তেমন কোনো মিল নেই। এই একত্র করেছিল কিন্তু মুঘল সাম্রাজ্য, এবং শেষ লাস্ট ওয়াজ ঔরঙ্গজেব, যিনি ঔরঙ্গাবাদে নিয়ে গেলেন রাজধানী। এই ম্যাপটাই কিন্তু ঔরঙ্গজেবের ম্যাপটাই ব্রিটিশরা ম্যাপ হিসেবে নিল, এবং এটাই কিন্তু 47-এ ইন্ডিয়া হলো। সেই হিন্দুস্তানের উত্তরাধিকারী এখন ইন্ডিয়া, কিছুটা বাংলাদেশ, পাকিস্তান। দিল্লি এমন একটা শহর, যে শহরটা কিন্তু 11টা শহরের উপরে বেস করে দিল্লি শহর, 11টা ক্যাপিটাল সিটি, এবং এই 11টা ক্যাপিটাল সিটি এখনও দিল্লিতে আছে। সেই রাজধানী শহরগুলো মিলিয়ে যে দিল্লি হলো, দিল্লির লাস্ট যে রাজধানী যে পোর্শনটা, সেটাকে আমরা এখন নিউ দিল্লি বলি। যে শহরটাকে আমি বলতে পারি যে সাম্রাজ্যের উত্থান পতন এবং সাম্রাজ্যের শ্মশানের শহর দিল্লি। কারণ এখানে যে সমস্ত সাম্রাজ্য ছিল তার উত্থান এবং পতনের নিদর্শন কিন্তু শুধু এই দিল্লি শহরগুলোতে আছে, এবং আমার মতে বিশ্বে এরকম শহর খুব কমই আছে। এই রকম বৈচিত্র্যময় একটা ইতিহাস দিল্লির আর কোনো শহরের কিন্তু মানে পুরো পৃথিবীকে আছে বলে আমি মনে করি না। অনেকে রোমকে বলেন, কিন্তু রোম এই রকম বিচিত্রময় ছিল না। দিল্লিতে যে উত্থান পতন হয়েছে বিভিন্ন সাম্রাজ্যের, এটা কিন্তু একদম দৃশ্যমান, দিল্লির রাস্তায় রাস্তায় পাবেন। এবং বিশেষ করে মুঘলদের যে 300 বছরের দিল্লির যে একটা উন্নত চিত্র আমরা দেখি, সব মিলে আমাকে দিল্লি খুব অ্যাট্রাক্ট করেছিল। তো সেখানে দেখলাম যে প্রত্যেকটি সাম্রাজ্যের চিহ্ন রয়ে গেছে। সেটা তুগলকদের যেমন আছে, যেমন ফিরোজ শাহ কোটলা, এখন যে স্টেডিয়ামের নাম পরিবর্তন হয়েছে ফিরোজ শাহ কোটলা, ওখানে ফিরোজ শাহ রাজধানী আছে। মেহরুলি একটা রাজধানী, যেটা তুগলকদের সময় ছিল, বিশাল একটা রাজধানী। জাহানপানা বলে একটা জায়গা, যেটা একটা রাজধানী। তুগলকাবাদ একটা রাজধানী। এবং সর্বশেষ যে অত্যন্ত চমকপ্রদ বিশ্বের অন্যতম শহর ছিল, সেটা হলো শাহজাহানাবাদ, যেটাকে আমরা এখন ওল্ড দিল্লি বলি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো, আমি যখন রাজিয়া সুলতানার কবর দেখতে গেলাম ওল্ড দিল্লিতে, ওই সময়ে তিনি সমগ্র ভারতের সম্রাজ্ঞী হলেন। যদিও বেশি দিন তিনি টিকতে পারেননি, তারপরে আর কোনো দিল্লিতে আর কোনো মহিলা মসনদে বসেনি, বা শুধুমাত্র ইন্দিরা গান্ধী ছাড়া। এই যে প্যারালালগুলো আমি ড্র করেছি, গল্পচ্ছলে যে আমার পাঠকদের দিল্লি যে পরিচয়গুলো আমি দিয়েছি, ওল্ড দিল্লি যে পরিচয়গুলো আমি দিয়েছি, মোগলদের ঐতিহ্য, মুসলমানদের ঐতিহ্য, ভারতের যে বা তৎকালীন হিন্দুস্তানের পরিবর্তন, সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, এমনকি খাওয়া দাওয়ার পরিবর্তন। আজকে আমরা বিরিয়ানির কথা বলছি, পোলাওর কথা বলছি, জর্দার কথা বলছি, ফিরনির কথা বলছি, এগুলো সব কিন্তু দিল্লি বেসড, লখনৌ বেসড খাবার, যেগুলো পার্সিয়া এবং সেন্ট্রাল এশিয়া থেকে মোগলরা ব্লেন্ড করে নিয়ে আসছিল। সমগ্র হিন্দুস্তানে ছড়িয়ে গেছিল সুফি কালচার, সুফিইজম, সফট সুফিইজম। এই কারণে আমাদের এখানে যে ইসলামের ব্র্যান্ডটা কিন্তু একটু অন্যরকম। তো এই সুফিদের যে সামাজিক ধর্মীয় অবদান এবং রিচ হিস্ট্রি, এটা আপনি দিল্লিতে না গেলে পাবেন না, মানে দিল্লি বেসড, তারপরে আগে অন্য জায়গায়। তো এইটা আমি আমার প্রথম বই কত জনপদ কত ইতিহাসে আমার পাঠকদের, সব ধরনের পাঠকদের যারা বুঝতে পারে, একেবারে সম্পূর্ণ টপ টু বটম ইতিহাস নয়, সেরকমভাবে তুলে ধরেছি। টিপু সুলতানই একমাত্র ছিল ওই সময়ে যাকে পরাস্ত না করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো ভারতকে দখল করতে পারছিল না। এবং টিপু সুলতানের হাতে কিন্তু সেকেন্ড মাইসুর যুদ্ধে বা প্রথম মাইসুর যুদ্ধে একবার হায়দার আলীর হাতে হারলো, তারপর টিপু সুলতানের হাতে
পিলোরি বলে এক যুদ্ধে ইংরেজদের দারুণ পরাজয় হয়েছিল, এবং বলতে গেলে ইংরেজদের অস্তিত্বই সংকটে পড়েছিল। আরও ইন্টারেস্টিং হলো ওই সময় নেপোলিয়নের উত্থান হয় ইউরোপে। টিপু সুলতানের সাথে নেপোলিয়নের একটা যোগাযোগ হয়, কারণ ফ্রান্স আর ব্রিটেন তখন ইউরোপে যুদ্ধেরত ছিল, স্যার 7 বছরের যুদ্ধ হলো। টিপু সুলতান দেখলো যে টিপু সুলতানের আর্মিকে ফ্রেঞ্চ ট্রেনিং করেছে, এবং টিপু সুলতান যুদ্ধের টেকনিক চেঞ্জ করে দিল উইথ রকেট আর্টিলারি, মাইসুর রকেট বলে যেটা পরিচিত। এটা কিন্তু টিপু সুলতান উদ্ভাবন করেছিল। তো সেই জায়গাতে টিপুর চেষ্টা ছিল যে মারাঠাদের সাথে মিলে ব্রিটিশদের রেজিস্ট করা, কিন্তু ব্রিটিশরা ওই ডিভাইড অ্যান্ড রুলের মধ্যে গিয়ে মারাঠা যে রাজ্যগুলো ছিল সেগুলোকে আলাদা আলাদা করে তাদের মধ্যে নিয়ে আসলো। নিজাম হায়দ্রাবাদ তাকে আলাদা করে ফেললো, করে টিপু সুলতানকে ফাইনালি 4th মহীশূর ওয়ারে টিপু সুলতানের দুর্গ, যেটা শ্রীরঙ্গাপট্টনমে আছে এবং ইন্ডিয়ার ওয়ান অফ দি স্ট্রংগেস্ট ফোর্ট, সেটাকে পেনিট্রেট করতে পারলো, কারণ টিপু সুলতানের খুব ক্লোজ একজন বিট্রে করে জায়গা দেখিয়ে দিল কোন জায়গা দিয়ে প্রবেশ করার পথ, এবং যেখানে টিপু সুলতানকে মারা হলো ওই জায়গাটা কিন্তু মার্ক করা আছে। এবং ইন্টারেস্টিং হলো, আমি এত জায়গায় গিয়েছি, কিন্তু টিপু সুলতানের যে মুসলিম, এখানে টিপু সুলতান হায়দার আলীর কবর আছে, এটা এক ধরনের সুফি মাজারের মতো। সারাক্ষণ লোকজন আসে, হিন্দু মুসলমান ফুল দেয়, জিয়ারত করে, কোরআন শরীফ পড়ে, গীতা পাঠ করে। এটাতেই বোঝা যায় যে দক্ষিণে টিপু সুলতান কতখানি সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। এখনও কিন্তু টিপু সুলতানকে দক্ষিণে হিরো বলা হয়, ভারতের হিরো। ইদানিং টিপু সুলতানকে নিয়ে বিজেপি সরকারের এক ধরনের অপপ্রচার তৈরি হচ্ছে, তো সেটার ওই ঐতিহাসিকরা জবাব দিচ্ছেন যে না, টিপু সুলতান ছিলেন একজন রিয়েল মাপের শাসক। তো এই কয়েকটা বইতে আমি এই পুরো ভারতের ছোট ছোট গল্পগুলোকে তুলে ধরেছি, যেগুলো সাধারণ ইতিহাসের মধ্যে পাওয়া যায় না। এগুলো বের করে আনতে আমাকে বহু লোকের সাথে কথা বলেছে, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, ছোট ছোট ঘটনাগুলোকে বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে বের করেছি। তো এটা ব্লেন্ড করে আমি আমার এই ভ্রমণ কাহিনীগুলো লিখেছি।